সাদা পৃষ্ঠা, চলো তাহলে তোমার সঙ্গেই দেশান্তরে যাই, কবিতায় লিখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। এখন সাদা পৃষ্ঠা যদি এদেশে কোথাও হাতে গরম চাকরি আর কোথাও ডাক্তারি সিট পাইয়ে দেয়, তাহলে আর দেশান্তরে যাওয়ার দরকার পড়ে না। নিট নিয়ে দুর্নীতির অভিযোগে যখন তোলপাড় হচ্ছে গোটা দেশ, তখন পরীক্ষার একদিন পরেই নেট পরীক্ষা বাতিল করা হলো। একটার পর একটা প্রশ্ন উঠছে পরীক্ষক সংস্থার ভূমিকা নিয়ে। সেই প্রশ্নগুলো পরপর উঠে আসবে আজকে আমাদের এই অনুষ্ঠানে। আজ আমাদের প্রথম প্রশ্ন, নিটে বেনজির দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড়ের আবহে পরীক্ষার পরদিনই বাতিল ইউজিসি নেট। দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। স্বচ্ছতা বজায় রাখতে বারবার ফেল কেন্দ্রীয় পরীক্ষক সংস্থা এনটিএ। গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে দুর্নীতির ঘুঘু বাসা বাঁধলে যোগ্যরা যাবেন কোথায়? দ্বিতীয় প্রশ্ন, ইউজিসি নেটের স্বচ্ছতার সঙ্গে আপোষ হয়ে থাকতে পারে, আশঙ্কা খোদ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা। তড়িঘড়ি সিবিআইকে তদন্তভার দিল সরকার, কিন্তু কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত কি এখন আদৌ সম্ভব? তৃতীয় প্রশ্ন, সাদা খাতা জমা দিয়ে অযোগ্যদের স্কুলে চাকরির অভিযোগে তোলপাড় হয়েছিল এই বাংলা। এবার গুজরাটের ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাতে উঠল সেই সাদা খাতা কেলেঙ্কারির অভিযোগ। রাজ্য বিজেপির দুর্নীতির ইস্যু কি বুমেরাং হলো কেন্দ্রে? চতুর্থ প্রশ্ন, পরীক্ষার আগের দিনই হাতে নিটের প্রশ্ন। পরীক্ষার্থী পিছু নেওয়া হয় 30 থেকে 32 লক্ষ টাকা। বিহার পুলিশের কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃত পরীক্ষা মাফিয়ার। এই মারাত্মক অভিযোগের পর নিটও কি বাতিল করা হতে পারে? পঞ্চম প্রশ্ন, নিট দুর্নীতির মাস্টার মাইন্ডের সঙ্গে লালু পুত্র তেজস্বীর ব্যক্তিগত সচিবের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। বিস্ফোরক অভিযোগ বিহারের উপমুখ্যমন্ত্রীর। মিথ্যে গল্প ফেঁদে পড়ুয়াদের বিভ্রান্ত করার চেষ্টা পাল্টা আরজেডি। শরিক আরজেডির বিরুদ্ধে এই অভিযোগ কি ইন্ডিয়া জোটেরও অস্বস্তি বাড়াবে? তবে শুরুতেই দেখাবো ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগের মধ্যেই বাতিল নেট পরীক্ষাও। দেশ জুড়ে তোলপাড়, দেখুন। হঠাৎই দেশ জুড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন ও ভবিষ্যৎ দুই এনের ঝটকায় অন্ধকারে। প্রথমে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে কেলেঙ্কারি, অনিয়ম, দুর্নীতির মতো ভয়ঙ্কর সব অভিযোগ। আর এবার আরেক সর্বভারতীয় পরীক্ষা নেটেও বেনিয়মের আশঙ্কায় পরীক্ষা নেওয়া 24 ঘন্টার মধ্যেই তা বাতিল করা হলো। পরপর এই দুটি ঘটনা পরীক্ষা ব্যবস্থার উপর ভারত জোড়া অসংখ্য ছাত্রছাত্রীর যে আশা ভরসা তা মুহূর্তের মধ্যে নড়িয়ে দিয়েছে। এনটিএর মতন একটা ন্যাশনালাইজড সেন্টার, ন্যাশনালাইজড ইনস্টিটিউশন, একটা ন্যাশনাল গভর্নমেন্ট, স্টুডেন্টদের কোনো ইন্টারেস্ট কনসিডার করা হচ্ছে না। তাই জন্য সম্পূর্ণভাবে হেল্পলেস। কোথায় হেল্প চাইবো সেটুকু বোঝার মতন কোনো রকমই কুল নেই। স্টুডেন্টের লাইফের সঙ্গে খেলছে। মানে নরেন্দ্র মোদী খালি বলে কি আমাদের দেশটা মানে আমাদের মানে ইয়াংয়ের দেশ, ইউথের দেশ। এত বড় একটা কেস হয়েছে, উনি একবারও এসে এখনও মানে স্টুডেন্টের কিছু বলিও নি, টুইটে করিনি। এত টুইট করে এখানে ওখানে, কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে একবারও টুইট করিনি। ডাক্তারি পড়ার সুযোগ পেতে হলে 3.5 ঘন্টার সর্বভারতীয় পরীক্ষায় বসতে হয়। নাম ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, সংক্ষেপে এনইটি বা নিট। পরীক্ষা নেয় যে সংস্থা, তার নাম ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে হঠাৎ করে নম্বর বৃদ্ধি। একই সেন্টার থেকে প্রথম স্থান অধিকারী একাধিক পরীক্ষার্থী। বিস্তর অভিযোগ, কান্নায় ভেঙে পড়া অসংখ্য তরুণ তরুণী। এই নিয়ে দেশজোড়া তোলপাড়ের মধ্যে এবার জানা গেল হঠাৎই ইউজিসি নেটও বাতিল করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এই পরীক্ষায় পাশ করে কলেজের অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখেন লক্ষ লক্ষ তরুণী। পিএইচডি করার ছাড়পত্র পায়, জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাওয়ার যোগ্যতা অর্জন করে। কিন্তু এহেন গুরুত্বপূর্ণ সর্বভারতীয় পরীক্ষাতেও স্বচ্ছতার সঙ্গে আপোষ হয়ে থাকতে পারে, এই আশঙ্কায় পরীক্ষা বাতিল করতে হলো। এক্ষেত্রে পরীক্ষা নেয় সেই একই এজেন্সি এনটিএ। আর এই পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ 2018 সালে তৈরি করে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অন্তর্গত এনটিএ একটি স্বশাসিত সংস্থা। নিট, ইউজিসি নেট, জেই মেন্স, সিম্যাট সহ অন্তত 17টি বৃহৎ সর্বভারতীয় পরীক্ষা নেয় যে সংস্থা, তার বিশ্বাসযোগ্যতাই এখন প্রশ্নের মুখে। कहा जा रहा था कि नरेंद्र मोदी जी ने यूक्रेन की लड़ाई रोक दी थी। मतलब एक ऑर्डर देके जो रूस और यूक्रेन के बीच में लड़ाई चल रही थी उसको रोक दिया था, ब्रेक लगा दी थी। इजराइल और गाजा के बीच में जो लड़ाई चल रही थी उसको भी नरेंद्र मोदी जी ने रोक दिया था। मगर किसी ना किसी कारण जो हिंदुस्तान में पेपर लीक हो रहे हैं उसको नरेंद्र मोदी रोक नहीं पा रहे हैं या रोकना नहीं चाहते हैं।
আমাদের দাবি এটাই যে এনটিএ যে সংস্থান ন্যাশনাল লেভেল এন্ট্রান্স করাচ্ছে সেই সংস্থাকে বাতিল করতে হবে এডুকেশন মিনিস্ট্রির দ্বারা, এবং মন্ত্রিত্বতে যে বসে আছে ধর্মেন্দ্র প্রধান তাকে ইমিডিয়েটলি ইস্তফা দেওয়ার ডিমান্ড নিয়ে দাবি দাবা নিয়ে আজকে আমরা এখানে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এখানে প্রোটেস্ট করছি। इसकी जिम्मेदारी तो मैं लेता ही हूँ। टेलीग्राम पे ये न्यूज आता है, ये क्वेश्चन आता है, एक अनफॉर्चुनेट इंसिडेंट हुई है, अभिभावकों को भी मिला, कई विद्यार्थियों की मेल मेरे को आती है, बहुत सारे लोगों की नाराजगी मेरे पास आती है। उनकी नाराजगी वाजिब है, कुछ गड़बड़ियां सरकार के सामने ध्यान में आई है, उसकी जिम्मेवारी हम लेते हैं। Ministry is committed to ensure student interest at all levels, and Ministry does not and will not hesitate to take any action against anyone if found involved in any matter which indicate the compromise of examination. একের পর এক পরীক্ষায় অনিয়ম, অস্বচ্ছতা, প্রশ্ন ফাঁস, লক্ষ লক্ষ টাকার খেলার অভিযোগ। কলকাতা, দিল্লি থেকে লখনৌ, দেশজুড়ে আন্দোলনের ঝড় উঠলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও এই নিয়ে মুখ খোলেননি। কৃষ্ণেন্দু অধিকারী, ঝিলম করঞ্জাই ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। চাকরি চান, ডাক্তার হতে চান, সাফল্যের চাবিকাঠি তো সামনেই আছে, রঙিন কাগজ আর সাদা কাগজ, টাকা আর সাদা খাতা। রাজ্য হোক কিংবা কেন্দ্র, বাংলা হোক কিংবা গুজরাট, করে নোট দিয়ে হাতে গরম চাকরি বা ডাক্তারির আসন। দুর্নীতির রমরমা কারবার দেখে চমকে উঠেছে গোটা দেশ। অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছে গোটা একটা প্রজন্ম। পরীক্ষা শেষ হওয়ার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই বাতিল হলো ইউজিসি নেট। সিবিআই তদন্ত হবে। মাত্র কয়েকদিন আগেই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁস আর ওই বেআইনি গ্রেস মার্কের সাক্ষী হতে হয়েছে আমাদের প্রত্যেককে। প্রশ্নটা খুব পরিষ্কার, 2024-এর ভারতবর্ষে তাহলে মেধার কি কোনো মূল্য নেই? এটাই আছে দিন। আমার অবশ্যই সজল ঘোষকে দিয়ে আজ শুরু করতে হবে। সজলরা অত্যন্ত ন্যায্যভাবে টাকার বিনিময়ে এই রাজ্যে যখন শিক্ষকের চাকরি বিক্রি হচ্ছিল, সাদা খাতা দিয়ে শিক্ষকরা চাকরি পাচ্ছিলেন, রাস্তায় নেমেছিল। বিরোধী দল হিসেবে আবার বলছি, সজল ঘোষরা এবং সমস্ত বিরোধী দল ঠিক কাজ করেছিল, কিন্তু হুবহু সেই একই জিনিস তো এবার আরও বড় স্কেলে। ভাবুন, নিটের পরীক্ষার্থী প্রায় 24 লক্ষ, নেটের পরীক্ষার্থী প্রায় 9 লক্ষ। সাদা ওএমআর শিট জমা দিয়ে, আমার মনে আছে হাইকোর্টে গুজরাটের গোধরাতে একদম একই মডেল। বাংলায় এই অনুষ্ঠানে দিনের পর দিন যে সাদা ওএমআর শিট দিয়ে কেউ 52, কেউ 53 নম্বর দেখিয়েছিলাম, গোধরাতে প্রায় একই মডেল, শুধু টাকার অঙ্কটা অনেক বেশি। প্রায় 35 লক্ষ টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে ডাক্তারি হওয়া যাবে, অর্থাৎ আমাদের চিকিৎসা করাবে এই জাল ডাক্তাররা। আমি বলছি সজল, এসএসসির বিরুদ্ধে তোমরা সঠিকভাবে রাস্তায় নেমেছিলে, আজকে সেই একই ফর্মুলা মেনে এবার এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে সজল ঘোষদের রাস্তায় নামা উচিত। রাস্তায় নামা উচিত, বা আপনি এগুলো বলতেই পারেন। এই ঘটনায় যে কোথাও একটা ষড়যন্ত্র কাজ করছে এটাও পরিষ্কার। আপনি যেটা বললেন, আমি আপনাকে শুধু এই জায়গাটা রেফার করবো যে হুবহু বলবেন না, কারণ আমাদের সরকার এটা স্কেল বেশি আর না, আমাদের সরকার এটাকে চ্যালেঞ্জ করে যায়নি কোথাও, এটাকে অ্যাকসেপ্ট করেছে, কোর্টের ওপর ছেড়ে দিয়েছে। কোর্টের যা ভার্ডিক্ট তাকে চ্যালেঞ্জ করে তার ওপরের ডিভিশন বেঞ্চে। তুমি বলতে পারো যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, সিবিআই তদন্ত রুখতে কোথাও যায়নি, কোনো কোর্টে সিবিআই তদন্ত রুখতে যায়নি, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে আপিল করতে যায়নি। আমি আপনাকে কতগুলো জিনিস বলি। দেখুন, শুরুটা হলো কোত্থেকে? শুরুটা হলো একটা দুটো সেন্টারে, কয়েকটা জায়গায় যেখানে 1500 সামথিং কিছু ছেলে মেয়ে যেখানে পরীক্ষা দিয়েছিল, সেখানে একটা আনইভেন মার্ক হলো। মানে এখানে হচ্ছে প্রতি প্রশ্নে 4 মার্কস করে পাবে, আর যদি ভুল উত্তর দাও তাহলে 1 মার্কস মাইনাস হবে। ঠিক এই রকম একটা জায়গায় দেখা গেল কিছু আনইভেন মার্কস হলো, দেখা গেল 65 জন বা 67 জন তারা 100% মার্কস পেল। সেই জায়গা থেকে ঘটনাটা সূত্রপাত, পরে আরো বিভিন্ন অভিযোগ এসছে। প্রচুর অভিযোগ সজল, আমি 161 গুলো নিয়ে বসেছি, পড়ে পড়ে শোনাবেন নিশ্চয়ই, আমরাও শুনবো, জনগণও শুনবে। কিন্তু দেখুন, আজকে তার দুপুর থেকে আরো কতগুলো আপনারা ডেভেলপমেন্ট এসছে। হ্যাঁ, বিহারের তেজস্বী যাদবের ঘনিষ্ঠ দেখাবেন আপনার নিরপেক্ষ, আমি বিশ্বাস করি মন্ত্রীজির নামে ঘর বুক হয়েছিল, ঘর বুক হয়েছিল, সেগুলো আসছে, এগুলো আস্তে আস্তে আসবে সারফেসে। কারণ এই পরিবারের অতীতেও জয়েন্টে ফার্স্ট হওয়ার একটা ইতিহাস আছে। লালুর মেয়ের কোনো এখন ছেলের ঘনিষ্ঠ যোগাযোগ আসছে। দেখুন,
আরেকটা পরীক্ষা সেটা হচ্ছে নেট। কিন্তু লালু প্রসাদ যাদব তো এই স্লোগান দেননি যে না খাউঙ্গা না খানে দুঙ্গা। না নিশ্চয়ই উনি তো সবই খেয়ে নিয়েছেন, গরু ছাগলের খাদ্য টাদ্য সবই খেয়ে নিয়েছেন। আমরা খানে নেই দুঙ্গা এর জন্যই যেই প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া গেছে পরীক্ষাটা হয়ে যাওয়ার কয়েকটা সেন্টারে মাত্র 9 লক্ষ পরীক্ষার্থী ভারতবর্ষের বহু জায়গায় পরীক্ষা দেওয়ার পর কয়েকটা সেন্টারে অভিযোগ আসা সত্ত্বেও একটা কথা আছে স্যানিটি, একটা পরীক্ষার একটা কেন্দ্রে যদি দুর্নীতি ধরা পড়ে গোটা পরীক্ষা বাতিল হয়ে যাবে, কারণ স্যানিটি থাকে না। সাধুবাদ জানান নরেন্দ্র মোদীকে, কারণ আমি বলি দাদা হ্যাঁ সম্ভবত 19 সালে এই মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা পাস হওয়া নিয়ে আপনারা সহ আরো অনেকে অভিযোগ তুলেছিলেন বলে সেই পরীক্ষাটা কিন্তু বাতিল হয়নি, উল্টে আপনাদের সাংবাদিকদের লালবাজারে ডেকে এনে ইন্ট্রোগেট করা হয়েছিল। এই ইতিহাসটা ভুলে গেলে চলবে না। আমরা অভিযোগ পেয়েছি সারা ভারতবর্ষে বিভিন্ন স্টেটে বিভিন্ন সরকার বিভিন্ন ব্যক্তি কাজ করছে। কোনো একজন ব্যক্তি দুর্নীতি করতে পারে, সেই দুর্নীতির দায় সরকারের। সজল কোনো একজন ব্যক্তি বলছে এটা কোনো একজন ব্যক্তির দুর্নীতি নেই। সজল তুমি বললে না যে কেন সাধুবাদ দিতে পাচ্ছি না, জানেন সাধুবাদ এই জন্য দেওয়া যাচ্ছে না, তার কারণ এই খানিকক্ষণ আগে 7:30টার সময় যে ভদ্রলোক প্রেস কনফারেন্স করলেন তিনি হচ্ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজকে তিনি বলছেন যে স্পেসিফিক দুর্নীতি হয়েছে এবং নিঃসন্দেহে দুর্নীতি মানছেন, অথচ এই ধর্মেন্দ্র প্রধান এই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আবার বলছি কেন সাধুবাদ দিতে পারছি না, যে 13ই জুন 13 তারিখ তিনি বলছেন স্পষ্ট করে বলছি নিটে কোনো দুর্নীতি হয়নি। আই রিপিট, এই ধর্মেন্দ্র প্রধান বলছেন নিটে দুর্নীতি হয়নি, আর আজকে সন্ধ্যে 7:30টার সময় তার বয়ান পাল্টে যাচ্ছে। কি করে সাধুবাদ দিই বলুন তো? একবার 13ই জুন কি বলেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দেখাবো। ये जो एक वातावरण बनाई जा रही है कि बहुत बड़ा अनामुलिज हुई है, मैं आपको स्पष्ट करूं देयर इज नो करप्शन। ये जो एक वातावरण बनाई जा रही है कि बहुत बड़ा अनामुलिज हुई है, मैं आपको स्पष्ट करूं देयर इज नो करप्शन। আজকে এই ধর্মেন্দ্র প্রধান সাংবাদিক সম্মেলন ডেকে বলছেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে কিন্তু আইসোলেটেড ঘটনা এবং স্পেসিফিক রিজিয়নে সীমাবদ্ধ। আমি বলছি সজল এটা কোনো অ্যালিবাই হলো? জানানো উচিত যে মানুষটা 13 তারিখে বলেছেন সেই মানুষটা আজকে দাঁড়িয়ে 20 তারিখে সেই ঘটনার দায়বদ্ধতা স্বীকার করছে। আর কি করতে না বলছি এতগুলো স্বীকারোক্তি আছে পরীক্ষা মাফিয়াদের, কি বলতে না এটা দাঁড়িয়ে স্বীকার করার যে ক্ষমতা সেটা একটা সরকার আপনাকে দেখিয়েছে। আপনার সমালোচিত হতে হবে জেনে, সে মুখ এড়িয়ে পালিয়ে যায়নি, সে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে ফেস করেছে এবং সবচেয়ে আগে আমি বলি যেটা দুটো পরীক্ষার ক্ষেত্রেই তারা যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে। দুর্নীতি টাকা নিয়ে করা এক জিনিস, আর সেই দুর্নীতিতে সমস্ত ভাইস চ্যান্সেলর এক্স ভাইস চ্যান্সেলর থেকে শিক্ষা দপ্তরে জড়িয়ে যাওয়া বিষয়টা আরেক জিনিস। সেই জায়গাটা আপনাকে ভাবতে হবে। সেই জায়গাটাতেই আসি ডক্টর শান্তনু সেন। নিঃসন্দেহে সংসদের নতুন অধিবেশন নতুন সদস্যদের নিয়ে আগামী সোমবার এই পরের সোমবার শুরু হচ্ছে, সেখানে নিঃসন্দেহে বিরোধীদের প্রধান ইস্যু হবে এই নেট এবং নিট। সংসদ উত্তাল করবেন, কিন্তু বারবার এই কাঁটার খোঁচাও শান্তনুদাদের বিজেপির দিক থেকে খেতে হবে যে এই সাদা খাতা বলুন বা চাকরি কেনা বলুন এ রাজ্যেও হয়েছে। প্রথমত আমি বলবো ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে কোনো রকমে একটা নড়বড়ে একটা অস্থায়ী সরকার তৈরি করেছে এনডিএ সরকার, যে সরকারের সাংসদরা এখনো পর্যন্ত শপথ নেয়নি। তার আগেই আমি মনে করি এই শতাব্দীর সবথেকে বড় শিক্ষা দুর্নীতি সামনে চলে এলো। আমি আপনাকে নিটের কথাটা বলি কিভাবে ট্রায়াঙ্গুলেটেড হয়েছে দেখুন। আমি যদি ভুলেই যাই যে ইউপিএসসির প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ কুমার যোশী তিনি আরএসএসের সভ্য ছিলেন। এখানে ভদোদরায় একটা কোচিং সেন্টার ছিল, তার নাম রয় ওভারসিজ, আর একটা জয় জলরাম স্কুল ছিল যেখানে পরীক্ষাটা হয়েছিল, সেটার প্রিন্সিপালের নাম ছিল পুরুষোত্তম শর্মা। আর তুষার ভাট তিনি একজন শিক্ষক ছিলেন এবং তিনি সেই নিট সেন্টারের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ছিলেন। সেইখানে ছাত্ররা স্বীকার করেছে যে কিছুজন ছাত্রকে বলা হয়েছে যে অধিকাংশ উত্তর তুমি ব্ল্যাঙ্ক রেখে চলে এসো। সেখানকার কালেক্টরের যখন সন্দেহ হয় তিনি ডাইরেক্ট গিয়ে ওই মিস্টার ভাটের মোবাইল সিজ করেন এবং মোবাইল সিজ করে দেখেন যে সেই প্রিন্সিপাল পুরুষোত্তম শর্মার মেসেজ গেছে সেখানে নির্দিষ্ট 6-7জন ছাত্রের নাম, রোল নাম্বার, কোন সেন্টারে পরীক্ষা দিয়েছে তার ডিটেলস, এবং তিনি তখন স্বীকার করেন যে এরা আমাকে তৎক্ষণাৎ 10 লাখ টাকা করে দিতে রাজি হয়েছে। ঘটনাচক্রে সেই সময় মিস্টার ভাটের গাড়ি থেকে নগদ 7 লক্ষ টাকা পাওয়া যায়। পরবর্তী ক্ষেত্রে আমি যোগ করব, আপনার সাথে যোগ করব, এক্সট্রা সময় দেব। 8ই জুন
ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিজি সুবোধ কুমার সাংবাদিক সম্মেলন করে কেন বলছি অসত্য, কেন বলছি মিথ্যাচার, তিনি দাবি করেছিলেন যে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। আজকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে কার্যত মানতে হচ্ছে যে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। কিন্তু সাদা খাতা শান্তনু আপনি মনে করিয়ে দিলেন যে 2022-এর 24শে মে একেবারে কোর্টে সেই অডিও টেপ চালানো হয় যেখানে একটি কণ্ঠ বলছে আমাদের কাছে খালি খাতার মজাই আলাদা, তুমি যদি প্রথমে খালি খাতা দিতে তাহলে তোমার নাম ওয়েটিংয়ে থাকতো না। এটা অবশ্য নিট বা নেট নয়, আমাদের রাজ্যে শিক্ষা দুর্নীতি। আশা করি আমাকে উত্তর দেবেন, আমি তফাৎটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ বোঝান। আপনি যেটা বলছেন তার সাথে আজকে তফাৎ হচ্ছে, আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী এখনো জেলে। আমি আপনার এই স্টুডিওতে পরবর্তী প্রোগ্রামে পার্টি পাঠালে এসে নরেন্দ্র মোদীকে স্যালুট করে দেবো নরেন্দ্র মোদীর প্রশাসন যদি ধর্মেন্দ্র প্রধানকে জেলে পাঠাতে পারে। এখানেই হচ্ছে বেসিক তফাৎ। যে ওনার বান্ধবীর বাড়ি থেকে নগদ 50 কোটি পাওয়া যায়নি দাদা। আপনি দেখুন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি সবে তো শুরু হয়েছে, ট্রেলার দেখছে। আর লাস্ট যে কথাটা বলে আমি শেষ করবো, সিবিআই এনকোয়ারি দিয়ে কোনো দিন এই তদন্তের শুরু হবে না, কারণ সিবিআই বিজেপির আর একটা শাখা সংগঠন। একমাত্র সুপ্রিম কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন ছাড়া এই তদন্ত কোনো দিন গতি পেতে পারে না এবং প্রকৃত দোষীরা কখনো চিহ্নিত হতে পারে না। শান্তনুদা বলছেন ঠিক যে মডেলের মনে থাকবে আপনাদের গুজরাট দাঙ্গার ক্ষেত্রে তদন্ত হয়েছিল, সেটা হচ্ছে যে সিবিআই করবে কিন্তু সুপ্রিম কোর্ট মনিটর্ড। আমি আপনাকে প্রথম কথা বলি, উনি বলেছেন যে একজন শিক্ষামন্ত্রী এখনো জেলে আছে। জেলে উনি ভরেননি, জেলে ভরেছে কেন্দ্রীয় তদন্ত। বলেনি বরঞ্চ সেই সময় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এই শিক্ষামন্ত্রী যিনি আজ জেলে আছেন তার হয়ে দালালি করেছিলেন, ওকালতি করেছিলেন। শুনতে খারাপ লাগলো। আমি একটা কথা বলি শোনেন দাদা, ভাগ্যিস পরীক্ষাটা ক্যান্সেল করে দিয়েছিল, নয়তো আরেকটা জালি পিএইচডি যেমন পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়েছিল, আরো কয়েক হাজার জালি পিএইচডি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তো। আমি আরে দাঁড়ান না, আমি বলছি শুনুন না, আপনি শুনুন। আগে জেলে যাক, আগে জেলে যাক। আমার বক্তব্য হচ্ছে ভাগ্যিস এই পরীক্ষাটা পোস্টপন্ড হয়েছিল, নয়তো ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে যেমন একটা পিএইচডি পেয়েছিলাম, অন্তত এরকম আরো কয়েক হাজার পিএইচডি থেকে আমরা আটকাতে পেরেছি। আমি বলছি আমি বলছি পৃথিবীতে কত কি কাকতালীয় হয়। যেমন আজকে আমার দুই প্রথম এবং দ্বিতীয় বক্তার জামার রং হুবহু মিলে গেছে। আমি না, এর সঙ্গে দুর্নীতির কোনো কাদা আমি এর মধ্যে ছেটানোর প্রশ্ন আসছে না। কিন্তু এইখান থেকে আমি পরের প্রতিবেদনে আসব, যেটা সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট ন্যাশনাল পার্ট। এই এক সংস্থা, তারা ইউজিসিকে তথ্য দিয়েছিল এই আশঙ্কা প্রকাশ করে যে গত মঙ্গলবার ইউজিসির নেট পরীক্ষা যেটা হয়েছে তাতে স্বচ্ছতার সঙ্গে আপোষ হয়ে থাকতে পারে। সত্যি কথা বলতে আমি এবং আমার মতো অনেকেই এই সংস্থার নাম এর আগে শুনিনি। কিন্তু ঠিক কী পর্যায়ে এই তদন্ত এমন জায়গায় পৌঁছলো যে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার সুপারিশ এবং সিবিআই তদন্তের নির্দেশ হলো। দ্রুত একবার দেখে নিই, আমার মতো যারা এতদিন এই সংস্থাটির নাম, এই উইংটির নাম কোনোদিন শোনেননি, তাদের জন্য এই প্রতিবেদন। धर्मेंद्र प्रधान जी को पैसा देने आए, पैसा लेके हमारा भविष्य वापस कर दे धर्मेंद्र प्रधान पैसा लो। মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় 9 লক্ষ শিক্ষার্থী। আর বুধবারই তড়িঘড়ি তা বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। শিক্ষামন্ত্রক বলছে নেটে স্বচ্ছতার সঙ্গে আপোষ হয়ে থাকতে পারে। এই আশঙ্কায় ইউজিসিকে বুধবার তথ্য দেয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট। তারপরই নেট বাতিল করা হয়, তদন্ত ভার দেওয়া হয় সিবিআইকে। বৃহস্পতিবারই নেট নিয়ে এফআইআর রুজু করেছে সিবিআই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সচিবের অভিযোগের ভিত্তিতে অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার মামলা রুজু হয়েছে। NTA is not just responsible for this but also answerable, কারণ একটা এরকম ন্যাশনাল পরীক্ষা যেখানে নেশন ওয়াইড একদিনের মধ্যে পরীক্ষাটা ক্যান্সেল করে দেওয়া হলো, সেখানে স্টুডেন্ট লাইফের সাথে এবং ইউথ ক্যারিয়ারের সাথে গ্যাম্বলিং ইজ নট সামথিং উই এক্সপেক্ট অ্যাজ ইউথ টুডে। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষার একদিনের মধ্যে কেন বাতিল ইউজিসি নেট? নেপথ্যে কি সেই প্রশ্ন ফাঁস? ফের দেশ জুড়ে তোলপাড়ের আশঙ্কায় কি আগে ভাগেই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার? তদন্ত প্রক্রিয়ার নাম এটা পর্যন্ত নতুন পরীক্ষার দিন কি ঘোষণা করা হবে না? লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলার দায় কে নেবে? গত বছরের ডিসেম্বর পর্যন্ত নেট পরীক্ষা নেওয়া হতো কম্পিউটারে প্রশ্ন আসতো, প্রত্যেক প্রশ্নের জন্য 4টি উত্তর দেওয়া থাকতো।
তার মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হতো পরীক্ষার্থীদের। কিন্তু জুনের নেটে সেই পদ্ধতিতে বদল আনা হয়। এনটিএ কর্তৃপক্ষের তরফে পরীক্ষার আগে জানানো হয়েছিল কম্পিউটারের বদলে এবার ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। কেন হঠাৎ করে চালু পদ্ধতিতে বদল আনতে হলো এনটিএ কে? মেজর যে জায়গাটা আমরা নোটিস করলাম স্টুডেন্টস, যে আমরা স্টেট এক্সামেও যেটা দেখি যে বেরিয়ে এসে আমাদের কাছে একটা ওই কার্বন কপি থাকে আমাদের সাথে, যেটা আমরা চ্যালেঞ্জ করতে পারবো কি আমরা এই উত্তরটা দিয়েছি, যে এই উত্তরটা আমাদের হয়তো ভুল এসেছে আনসার কি এর সাথে, তো সেইটা ছিল না। তো সের মধ্যে বোঝা যাচ্ছিল কি দেয়ার ইজ সামথিং দ্যাট ইজ গোয়িং রং, যেটা আমরা এখনো স্টুডেন্টস বুঝে উঠতে পারলাম না। তারপরে যখন রাত্রেবেলা বেরোলো ইট ওয়াজ কাইন্ড অফ শকিং টু আস। কোথাও পরীক্ষায় দুর্নীতি, কোথাও পরীক্ষা বাতিল, প্রশ্নের মুখে মোদী সরকার। 4 জুন পরে ভ্রষ্টাচারীদের ওপরে অ্যাকশন আরো তীব্র হবে। এই প্রেক্ষিতে বিরোধীদের প্রশ্ন, কোথায় গেল মোদীর দুর্নীতি যুদ্ধ? जो पहले 56 इंच की छाती थी, अब नंबर तो नहीं दे सकता हूं, बट 30-32 हो गई है। मध्य प्रदेश में व्यापम हुआ और अब उस व्यापम को नरेंद्र मोदी जी और उनकी सरकार पूरे देश में फैलाने का काम कर रही है। जब हमारी यूजीसी चेयरमैन को गृह विभाग की होम मिनिस्ट्री की I4C एजेंसी, जो विशेष करके साइबर क्राइम को ट्रैकिंग करने के लिए बनी है, उन्होंने 3 बजे एक जानकारी दी कि इस प्रकार की डार्क नेट में क्वेश्चन आ गया है। उस क्वेश्चन को हमने एनटीए की जो ओरिजिनल क्वेश्चन था उसके साथ टैली करवाया। जब हम स्पष्ट हो गए कि वो डार्क नेट में जो क्वेश्चन है वो यूजीसी नेट की ओरिजिनल क्वेश्चन के साथ मिलता है। মানে এটা শুরু, এটা আমরা শুধুমাত্র উপরিভাগটা দেখতে পাচ্ছি, সমুদ্রের শিলার তলাটা আরো যে কত বড় কত ব্যাপক এটা দিন দিন আরো প্রকাশিত হবে। বিরোধী দল কিছু বলেছিল যে যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে যে সিআইডি বিশ্বাসযোগ্য নয়, এটা অনেক বিরোধী দল বলেছে। তাহলে রাজ্য যখন সিআইডি কে ডাকছে সেটা বিশ্বাসযোগ্য নয়, তো কেন্দ্র যখন সিবিআই কে ডাকে তখন সেটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? প্রধানমন্ত্রী গত কয়েক বছর ধরে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান করেন। এখন তিনি প্রশ্ন ফাঁস নিয়ে কেন চর্চা করছেন না, কটাক্ষের সুরে প্রশ্ন করছে বিরোধীরা। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। সরাসরি এই অনুষ্ঠানে কথা বলে নেব প্রবীণ শিক্ষাবিদ পবিত্র সরকারের কাছে। পবিত্রবাবু, এই প্রশ্নটা আপনাকে করতেও খারাপ লাগছে, যেহেতু শিক্ষার অন্তর্জলি যাত্রা, আপনি দীর্ঘদিন ইউপিএসসি মেনের খাতা দেখতেন, ইনফ্যাক্ট যে পরীক্ষাটার মাধ্যমে আমরা আইএএস আইপিএসদের পাই, এই পরীক্ষা সিস্টেমের আপনি পার্ট ছিলেন। সর্বভারতীয় এইরকম শীর্ষস্থানীয় একটা পরীক্ষা, আপনি এত বছর তার একটা অংশ ছিলেন। কোথাও কি আপনার তখনও মনে হয়েছিল যে সিকিউরিটি মেজার্স যেগুলো নেওয়া হয় সেগুলো যথেষ্ট নয়? এই প্রশ্ন এই জন্য করছি যে 24 ঘন্টার মধ্যে, মানে পরীক্ষা নেওয়ার একদিনের মধ্যে যদি পরীক্ষা বাতিল করতে হয়, নিঃসন্দেহে একটা সিকিউরিটি ল্যাপসেস, একটা ফাঁক কোথাও রয়ে যায়। সেটা পরীক্ষার খাতা দেখার মানুষটি হিসেবে কোনোদিন আপনার মনে হয়েছিল এই মানে আমি বলবো গাট ফিলিং কাজ করেছিল কখনো? না, একটা জিনিস মনে হয়েছিল যখন আমি ইউপিএসসি মেইনের খাতা দেখতাম, যে কোথাও একটা নেক্সাস তৈরি হয়েছে, যারা প্রশ্ন করে বা প্রশ্ন সংগ্রহ করে আর যারা উত্তর দেয়। আমার ধারণা হয়েছিল যে দিল্লিতে বা তার কাছাকাছি অজস্র টিউটোরিয়াল তৈরি হয়েছে, টিউটোরিয়াল কলেজ একদম, এবং সেখানে সারা ভারত থেকে ছেলেমেয়েরা গিয়ে সেই টিউটোরিয়ালগুলিতে 6 মাস আগে 7 মাস আগে গিয়ে তারা ভর্তি হয়ে যায়, সেখানে তারা পড়ে থাকে। তার ফলে আমি দেখেছি যে সমস্ত খাতায় একই ধরনের উত্তর, অর্থাৎ কোনো না কোনোভাবে প্রশ্ন তাদের কাছে পৌঁছে যাচ্ছে। এখন এটা শুধু দিল্লির কাছাকাছি নয়, ভারতের অন্যান্য জায়গাতে, কোটাতে, এখন তো কোটা, হ্যাঁ, বিখ্যাত, মানে ভারত বিখ্যাত, দেশ বিখ্যাত জায়গা হয়ে গেছে শুধু এই জন্য কোটা। হ্যাঁ, কোটা। তার ফলে
এবং এরা একা প্রাইভেট টিউটার তো কিছু করতে পারে না, কিন্তু এরা অত্যন্ত শক্তিশালী এবং ধনশালী। ফলে কোথায় যে কী করে কার সঙ্গে একটা যোগাযোগ তৈরি করে এবং প্রশ্ন ফাঁস হয় সেটা আমি জানি না। হয়তো এটা একটা মূলের সংকটের মূলটা এইখানে। তাছাড়াও প্রশ্নের ধরনটা বদলানো দরকার, অনেক কিছু করা দরকার, সেই নিয়ে তো আলোচনা চলবেই। কিন্তু এইটা আমার মনে হয় প্রধান দায়িত্ব হচ্ছে যে টিউটোরিয়ালগুলো আছে সেইগুলোর দিকে নজর রাখা কেন্দ্রীয় সরকারের। পবিত্রবাবু, এখানে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে। আপনি একটা শব্দ ব্যবহার করলেন, নেক্সাস। আমি বলছি যারা প্রশ্ন করেন এবং যারা উত্তর দিচ্ছেন, হতে পারে তিনি ওই কোচিং বা টিউটোরিয়ালের অংশ। আমি বলছি তো ভয়ঙ্কর ব্যাপার, সবার যদি পরীক্ষার উত্তর আপনি দেখছেন, তখন যদি দেখেন যে একই ধরনের উত্তর, তাহলে তো নিঃসন্দেহে, মানে আমি বলছি এই প্রশ্নটা আজকে যেটা উঠছে সেটা অ্যাকচুয়ালি আজকের নয়, এই প্রশ্ন নিঃসন্দেহে আপনার 5 বা 10 বছর আগে মনে হয়েছে। অর্থাৎ এইভাবে একটা পরীক্ষার পবিত্রতার সঙ্গে আমরা আপোষ করে আসছি অনেক দিন ধরেই। হ্যাঁ, ভারতের দুর্ভাগ্য এইটাই যে আমরা সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে এমন একটা লঘু জায়গায় নিয়ে গেছি যে সত্যি সত্যি তার যে দায়িত্ব নেওয়া, গুরুতর দায়িত্ব, সেই দায়িত্বটা কেউ নিচ্ছে না। শুধু বাজেট পাস করা আর সংগঠন তৈরি করা, ইউজিসি পরীক্ষা নিত, তার বদলে একটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি কেন হলো? এবং যত বেশি এই ধরনের আলাদা সংগঠন তৈরি হবে তত বেশি ওই রাজার পুকুরে কে মানে ওই দুধের পুকুরে জল মেশালো কে, এইরকম একটা সমস্যা হবে। তাহলে আপনার কি সাজেশন থাকবে যে এই এনটিএর মতো সেন্ট্রালাইজ সংস্থাকে তুলে দিয়ে অন্য কোনো মডেল ভারতবর্ষের মতো দেশে ফলো করা উচিত? মানে কোনোভাবে এই গোটা সিস্টেমটাকে ডিসেন্ট্রালাইজ করা উচিত, বিকেন্দ্রীকরণই একমাত্র সমাধান বলে মনে হয়? আর সেটা যদি হয় সেটাই বা কোন মডেলে হবে, কি ধরনের মডেলে হবে? প্রথম বিশ্বে সাধারণভাবে এইরকমভাবে কেন্দ্রীভূত কোনো পরীক্ষা ব্যবস্থা থাকে না, আমাদের দেশে আছে। তো সেইটাকে কি মনে হয় আপনার যে বিকেন্দ্রীকরণের এটাই সঠিক সময়? একেবারেই মনে হয় যে বিকেন্দ্রীকরণটা হওয়া দরকার, কারণ বিকেন্দ্রীকরণ হলে দায়িত্বটা অনেকটা দেওয়ার, দায়িত্বটা কার ওপর সেটা নজর করবার একটা সুযোগ বেশি হয়। এবং সে ব্যাপারে আমার মনে হয় এ ব্যাপারে শিক্ষাবিদদের আলোচনা করা উচিত, যারা শিক্ষা সংগঠক, শিক্ষা পরিচালক, তাদেরও আলোচনা করা উচিত কীভাবে বিকেন্দ্রীকরণ হবে। আগে তো নেট পরীক্ষা ছিলই না, নেট ছাড়াই তো আমরা, কিন্তু এখন সবাই এত নম্বর পায় যে সত্যি সত্যি নম্বর অনুযায়ী যে একটা যোগ্যতা বিচার করা হবে সেটা সম্ভব নয়। কাজে এই নেট পরীক্ষা যদি নিতে হয় তাহলে একটা বিকেন্দ্রীকৃত অবস্থাতেই নিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। মারাত্মক কথা বললেন পবিত্র সরকার, যে পরীক্ষার মাধ্যমে আমাদের গোটা এই গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামোটা, আয়রন স্ট্রাকচার বলেন অনেকে, সেই ইস্পাত কাঠামোটা তৈরি হয়, আইএস আইপিএসদের যে পরীক্ষার মাধ্যমে পাই, তাতে যদি একই ধরনের উত্তর হয় এবং পরীক্ষার পবিত্রতা আগেই পরীক্ষকের মনে হয় যে যিনি খাতা দেখছেন তার মনে হয় যে আপোষ হয়ে গেছে, তাহলে গোটা বিষয়টা নিয়ে বোধহয় ওই রিথিঙ্ক করার, আবার চিন্তাভাবনা করার সময় এসে গেছে। অনেক ধন্যবাদ দেব পবিত্রবাবুকে। আমি দ্রুত একবার দেখব যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই নেট বাতিল নিয়ে ঠিক কী বলেছেন, তারপর দেখাবো নিট দুর্নীতি নিয়ে কী বলেছেন। প্রথমে কেন নেট বাতিল করতে হলো দেখুন। I don't have any words to share, only sympathy with words. We all are concerned, and cancelling the NET UGC is not a knee-jerk reaction. We have some proof. We have to take a decision. Sometimes decisions are very painful and hard. Yesterday, our ministry, our senior colleague took a painful decision. It's an unfortunate decision, but we have to take to protect the future of our professionals, those who will be assistant professors, those who will be doing PhD. There must be a transparency. This question leak is a institutional failure from NTA. That's why we are assuring you there will be a reform committee, action will be taken, responsibility will be fixed. দেখলেন নেট বাতিল নিয়ে কি বলছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, এবার নেট দুর্নীতি নিয়ে তিনি কি বললেন এই ঠিক 1 ঘন্টা আগে দেখাবো।
प्राथमिक जानकारी के अनुसार कुछ एरर स्पेसिफिक रीजन में सीमित है। मैं आपको विश्वास दिलाना चाहता हूं, पुख्ता जानकारी आने पर दोषियों को कड़ी से कड़ी उनके ऊपर कार्रवाई की जाएगी। एनटीए हो या एनटीए में कोई भी बड़ा व्यक्ति हो, जो इसमें दोषी पाया जाएगा इसके खिलाफ सख्त कार्रवाई की जाएगी। सरकार एक हाई लेवल कमेटी गठन करने जा रही है, जो इस बार प्रकरण में एनटीए के संबंध में कई विषय सामने लाया है। एनटीए की स्ट्रक्चर, एनटीए की फंक्शनिंग, एग्जामिनेशन प्रोसेस, ट्रांसपेरेंसी और डाटा सिक्योरिटी प्रोटोकॉल को और इम्प्रूव करने के लिए उस उच्च स्तरीय कमिटी से रिकमेंडेशन अपेक्षित रहेगी। আজকে মাননীয় ধর্মেন্দ্র প্রধান এত কথা বলছেন, আমার প্রশ্নটা একই রয়ে গেল যে তাহলে 13ই জুন যখন দেশের বিভিন্ন জায়গা থেকে এই দুর্নীতির খবর আসছে, সম্প্রচারিত হচ্ছে, তখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কোন বাধ্যবাধকতার কারণে বলতে হয়েছিল যে কোনো রকম দুর্নীতি হয়নি? এই প্রশ্ন আবার থাকবে। কিন্তু এবার আসবো সৌম্য আইচি রায়ের কাছে। সৌম্য, নিঃসন্দেহে কংগ্রেস, ইন্ডিয়া জোটের সমস্ত শরিকরা স্বাভাবিকভাবে এই ভয়ঙ্কর দুর্নীতি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু আমি বলছিলাম যে আমার কাছে একাধিক 161 আছে, স্বীকারোক্তি আছে। কি আছে তাতে? এই নিট দুর্নীতি সেটার কিন্তু একটা বিভিন্ন জায়গা থেকে দুর্নীতির খবর এসছে। অন্যতম মূল সূত্র ছিল বিহার থেকে, যেখানে অন্যতম প্রধান অভিযুক্ত, অনেকে বলছেন পরীক্ষা মাফিয়া, সিকান্দার যাদবেন্দ্র। তার স্বীকারোক্তি কি বলছেন? দেখা যাচ্ছে যে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের পিএস, পিএ নয় কিন্তু পিএস, এখনও বিরোধী দলনেতা তেজস্বী যাদব, প্রীতম কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় এই সিকান্দার যাদবেন্দ্র, এবং একটি গেস্ট হাউসে নাকি ঘর বুক করা হয়েছিল, অবশ্যই তদন্ত সাপেক্ষ, প্রমাণ সাপেক্ষ, কিন্তু সেই ঘরটা বুক করা হয়েছিল এই যাদবেন্দ্রর জন্য মন্ত্রীজির নামে, অর্থাৎ র্যাকেটের অন্যতম মাথার জন্য ঘর বুক হচ্ছে মন্ত্রীজির নামে, এবং সেই ঘরে যারা ভুয়ো, যারা ওখানে বসে পরীক্ষার উত্তর দেবে, তাদের সেইখানে অনুরাগ যাদব যে নিট পরীক্ষার্থী, তার জন্য এই ঘর বুক করা হয়েছিল মন্ত্রীজির নামে। এই তথ্য সামনে কে আনছেন? বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। অর্থাৎ আমার সৌম্যর কাছে প্রশ্ন থাকবে, সর্ষের মধ্যেই ভূত। আমি বলছি তাহলে কি এনডিএ, কি ইন্ডিয়া, কারা আন্দোলন করবে, কাদের বিরুদ্ধে আন্দোলন হবে? সবাই কোথাও না কোথাও শরিক হতে পারে, মূল হতে পারে, এটার সঙ্গে যুক্ত। তার কারণ টাকা। না, আমি প্রথমে বলি যে এমন একটা সমস্যা নিয়ে বলছেন। একটু আগে ধর্মেন্দ্র প্রধানের প্রেস বাইট শুনছিলাম বা প্রেস বিজ্ঞপ্তি শুনছিলাম, প্রেস কনফারেন্স শুনছিলাম, প্রায় 180 ডিগ্রি টার্ন। হ্যাঁ, মানে এখন মানে আমি দেখে মনে হচ্ছিল যে ওই ডাক্তারের কাছে গেছি ধরুন চিকিৎসা করাতে, তো ডাক্তার প্রথমেই বলছে তুমি আগে আমার চিকিৎসা করো, তারপর অন্য কথা হবে। মানে নিজের চিকিৎসা করতে হবে, রেসপন্সিবিলিটিটা কে নেবে? জো বাইডেন নেবে? মানে সরকার কে চালাচ্ছে? তা আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী, ভারতবর্ষের 1/3 প্রাইম মিনিস্টার, তিনি বলছেন যে পরীক্ষা পে চর্চা। তো একটা পরীক্ষা পে চর্চা এবার হোক না, পরীক্ষা পে চর্চা দেখি না কেমন পরীক্ষা পে চর্চা হয়। আমার কথা হচ্ছে তেজস্বী যাদবের ব্যাপারটা নিয়ে, তেজস্বী যাদবকে কোমরে দড়ি বেঁধে ঢুকিয়ে দিক না, কে বারণ করেছে? যাদের কোমরে দড়ি বেঁধে ঢোকানোর দরকার ছিল তারা এখন এই বড় বড় বিজ্ঞপ্তি না দিয়ে ঢুকিয়ে দিক না, আমরা তো কেউ আপত্তি করিনি। প্রশ্নটা হচ্ছে যে উনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে পারেন, একটা পরীক্ষা নিতে পারেন না? পরীক্ষাটা মানে অসুবিধা হয়। একটু আগে সজল একটা অদ্ভুত কথা বলছিল যে একটা জিনিস ঘটনা ঘটেছে, আমরা দেখছি তদন্ত হবে, একটা নয়, গত 10 বছরে 48টা ইনসিডেন্ট, 48টা পরীক্ষা হলেই পেপার লিক হয়। ইউপিএসসি লিক হয়নি, এবং যদি একটাও হয়, একটা পরীক্ষার্থীর ক্ষেত্রে, আমি বলছি আপনাকে ইউপিএসসি লিক হয়নি, ক্ল্যাটের লিক হয়নি। আপনি বলুন আজকে এত কথা বলা হচ্ছে যে মাননীয় সুমনদা, আপনি একটা কথা বলুন যে এই নন বায়োলজিক্যাল প্রাইম মিনিস্টার কবে বলবেন যে আমরা দায়িত্ব নিচ্ছি, না খাউঙ্গা না খানে দেবো? ভাষণ দেওয়ার সময় তো বিরাট,
কিন্তু একটা পরীক্ষা পে চর্চা, পরীক্ষা পে চর্চা, তো এখন একটা চর্চা হোক না যে ভারতবর্ষের এতগুলো এই যে সব 2200 টাকা করে দিয়েছে এক একটা ছেলে। আমরা এত কথা বলছি, একটা জেনারেল গ্রেডের ছেলেমেয়েরা 2200 টাকা করে দিয়েছে, 9 লক্ষ পরীক্ষার্থী দিয়েছে। আপনি বলুন না তাহলে তাদের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎটা কোথায় গেল? তাদের পরিবারের কি অবস্থা? আনসার্টেনিটিটার কে জবাব দেবে? গোটা দেশে অনিশ্চয়তা। আজকে আপনি বলছেন এই যে আসলে ব্যাপারটি কি জানেন তো, ছেলে খেলা হচ্ছে 2020 সালের পর থেকে। এই যে 2020 সালে আমরা বারবার বলেছিলাম যে এডুকেশন পলিসি নিয়ে, যে নিউ এডুকেশন পলিসি বিরাট একেবারে ঢক্কানি নাক বিরাট দেখালো। আসলে ওটা নিউ এডুকেশন পলিসি না নাগপুর এডুকেশন পলিসি? আমরা অবাক হয়ে যাচ্ছি যে কি তাহলে কি হয়েছেটা, কি কাজটা কি হয়েছে। শুধু একটা ক্লোজ করে দিচ্ছি যে 24 লক্ষ স্টুডেন্ট, তাদের পরিবার, এই এত বড় একটা জায়গা নষ্ট করে দেওয়া হলো, ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট হলো। রেসপন্সিবিলিটি কে নেবে? জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্টের কাছে দায়িত্ব নিতে যেতে হবে তো ভারতবর্ষের 1/3 প্রাইম মিনিস্টার বলবে না? নন বায়োলজিক্যাল প্রাইম মিনিস্টার বলবে না? না কে বলবে? না না, তার কজ পলিটিক্যাল পার্টিকে দিতে হয়। ধরো উত্তরপ্রদেশে দারোগার পরীক্ষা 4 বার বাতিল হয়েছে। অনেকে বলছেন যে উত্তরপ্রদেশে বিজেপির এই ফলাফল খারাপের পেছনে এটাও একটা বড় কারণ, যে পরীক্ষার স্যানিটিটি নষ্ট হয়েছিল উত্তরপ্রদেশে। বলতে পারবো না, এখন একটা কথা বলছেন না। আমি একটা বলি, পরীক্ষা পে চর্চায় পাশ করেই নরেন্দ্র মোদী কিন্তু তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। হ্যাঁ, তেজস্বী যাদবকে জেলে ঢুকিয়ে দেওয়ার কথা বলছেন, এটা কে বলছে? বাংলা কংগ্রেস না দিল্লি কংগ্রেস? এটা বলতে হবে। দুর্নীতি এডুকেশন সোসাইটি হলে খুব আপত্তি, যদি সেটা ইটালিয়ান হতো তাহলে কোনো অসুবিধা ছিল না। আমি আপনাদের থেকে জানতে চাই যে 75-78 বছরের স্বাধীনতায় 12-14 বছর বিজেপি শাসিত, বাকিটা হয় কংগ্রেস পরিচালিত বা বেশি 90% সময় বা কংগ্রেস সমর্থিত। আপনি বলুন সেই সময় কখনো পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়নি? আমি কিন্তু এটাও বলছি না যে একটা ভুল দিয়ে দাঁড়ান আপনার কথা বলিনি, একটা ভুল দিয়ে আমি আরেকটা ভুলকে জাস্টিফাই করতে চাই না। কিন্তু এই যে আপনি বারবার বলছেন যে ডিগবাজি, ইউটার্ন, কত কি শব্দ ব্যবহার হচ্ছে, বায়োলজিক্যাল, নন বায়োলজিক্যাল, অনেক কিছু প্রশ্ন হচ্ছে। হ্যাঁ, বায়োলজি নিয়ে কিন্তু প্রশ্ন করলে নেহেরু পরিবার বেঁচে যাবে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বক্তব্য ছিল এই যে আমি গতকাল বলেছি এক কথা, আজকে আমি আবার 7 দিনের মধ্যে আমি টিভির সামনে দাঁড়িয়ে, যখন সত্যিটা আরো বেশি করে সামনে এসছে, সেই কথাটা যখন আমি দাঁড়িয়ে বলতে চাই, তখন মানতে হবে যে আমার ভেতরে গাটস আছে, সরকারের পেছনে গাটস আছে। তাই সরকার দায়িত্ব নিয়ে বলেছে যে কিছু ভুল ত্রুটি হয়েছে। আজকে আমি নেট বাতিল করে আমি বলছি নিট একই থাকবে, নিট বাতিল হবে না। আমি এটা তর্ক এখনো ডান দিকে আসাই হয়নি। শান্তনু দা, মুশকিলটা হচ্ছে এটাই যে আজকে যদি বাতিল হয়েছে বলে আপনি প্রশ্ন করছেন, বাতিল না হলেও আপনি প্রশ্ন করছেন, কিন্তু যদি বাতিল না হতো তার কারণ ভাঙাস হয়েছে বলে, বিক্রি হয়েছে বলে, বিক্রি হয়েছে বলে। না না না, আমি মনে করি না পদত্যাগেও সমাধান। আমি হচ্ছে একটা সুষ্ঠু এবং স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে, যে জন্য এনটিএর জন্ম হয়েছিল 2018 সালে নরেন্দ্র মোদীর সময়। শান্তনুবাবু, সুমনবাবু, বিজেপি এত বড় দুর্নীতি করেছে বলে শুধু বিজেপিকে বলতে দেবেন এটা ঠিক না। আমি শুধু একটা কথা বলি, দুর্নীতিটা সব থেকে বেশি হয়েছে কোথায়? গুজরাটে বিগত 11 বছরে 11টা কম্পিটিটিভ পরীক্ষায় জালিয়াতি হয়েছে। আর এবারে সব থেকে বেশি দুর্নীতিটা হয়েছে কোথায়? ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে থাকেন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে থাকেন, বিহার থেকে পরীক্ষা দিতে গেছে গুজরাটে, সেখানে ভদোদরায় দুর্নীতি, সেখানে 14 তারিখে রেজাল্ট দেওয়ার কথা ছিল, কেন 4 তারিখে করা হয়েছে? প্রশ্ন তো থাকবে, প্রশ্ন তো থাকবে এটা যে কি কারণে ছিল। মানে সপ্তাহে অনেকে বলছেন এই নির্বাচনী আবহে যখন এই দুর্নীতিটা চাপা পড়ে যায়, এই রেজাল্টটা তখন বেরিয়েছে ঠিক যে সময় মানে বিজেপি সরকার আদৌ গঠন করতে পারবে কি পারবে না এরকম একটা জায়গা ছিল, ঠিক সেই সময় রেজাল্টটা ওরা ভেবেছিল ওরা সরকারে এসে যাবে, এসে গিয়ে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে তেজস্বী যাদবরা করবে। তো উল্টো কথা বললে শুনুন, যদি বিরোধীরা সরকার তৈরি করতো না না আরো কেচে খুঁড়ে বের করতো।
একজন তদন্ত কমিশন বসে যেত আইএনডিআই এর জোটের নেতাকে দেখা যাচ্ছে আরো কতজন জড়িত আছে জানি না এটাও কি শেয়ার মার্কেটের মধ্যে আমি দ্রুত একবার তেজস্বী যাদব আমি আবার বলছি মারাত্মক অভিযোগ তার কারণ এই 161 গুলো যদি কেউ মন দিয়ে পড়েন শিউরে উঠবেন যে ভারতবর্ষে কিভাবে এমনি পরীক্ষা মাফিয়া বলা হচ্ছে না এই মাফিয়ারা কিভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করছেন এবং কার্যত ভেজাল ছাত্রছাত্রী ঢোকাচ্ছেন যারা আমার আপনার চিকিৎসা করবে অর্থাৎ আমার আপনার জীবন এবং মৃত্যু যাদের হাতে দুজন ডাক্তারবাবু এখানে আছেন ওই সুতোর মতো ঝোলে তারা আসল না নকল ভেজাল নাকি সত্যিকারের এই প্রশ্ন যদি রোগীর মনে জাগে তাহলে আমরা যাব কোথায় বলুন তো আমি এইখানে দেখব তেজস্বী যাদব এবং বিহার কানেকশন কি অভিযোগ আসছে রাজ্যে টেট তো দেশে নেট রাজ্যে এসএসসি তো দেশ জুড়ে নিট পরীক্ষা থেকে নিয়োগ দুর্নীতির দায় কার এই প্রশ্নেই তোলপাড় बांग्ला থেকে दिल्ली एजुकेशन सिस्टम को बीजेपी के लोगों ने उनके पेरेंट ऑर्गेनाइजेशन ने कैप्चर कर रखा है जब तक ये कैप्चर रिवर्स नहीं किया जाएगा तब तक पेपर लीक चलता जाएगा পুরো দেশের মধ্যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে একটা সুস্থ জীবনের দিকে এগিয়ে যেতে চায় একটা পড়াশোনার মাধ্যম দিয়ে একটা নিজের জীবন মানে গড়ে তোলার জায়গায় একটা স্বপ্ন দেখে সেই স্বপ্নকে ভাঙচুর করেছে মোদী সরকার বিজেপি সরকার আমরা তার থেকে উত্তর চাই যে এরকম লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর সাথে হচ্ছে কেন লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে যখন ছিনিমিনি খেলার অভিযোগে সরব কংগ্রেস থেকে আম আদমি পার্টি শিবসেনা থেকে সমাজবাদী পার্টি তখন পাল্টা নিট দুর্নীতিতে ধৃতের সঙ্গে লালুপুত্র তেজস্বী যাদবের পার্সোনাল সেক্রেটারির সম্পর্ক রয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিহারের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বিজয় সিনহা তার অভিযোগ ধৃত সিকান্দারের জন্য গেস্ট হাউসে রুম বুক করে দিয়েছিলেন তেজস্বী যাদবের পিএস প্রীতম কুমার एनएचआई गेस्ट हाउस में सिकंदर कुमार जादवेंदु के लिए कमरे की बुकिंग कराने के लिए फोन आया था प्रीतम कुमार यहीं पर पीएस थे जब ये मंत्री विभाग के थे तेजस्वी यादव जी और इसीलिए वो मंत्री शब्द का वहां उपयोग करवा लिए पूरे देश में नीट को लेके हाहाकार मचा हुआ है और नीट के उस हाहाकार को जिसमें केंद्रीय शिक्षा मंत्री का इस्तीफा होना चाहिए एनटीए को खत्म करना चाहिए नीट 25 लाख बच्चे उनका अंधकारमय भविष्य चिंता का विषय नहीं है चिंता का विषय है गेस्ट हाउस एक झूठी कहानी के आधार पर बिहार का भैया हमने कहा है कि इंक्वायरी होनी चाहिए और जो भी जिन्होंने भी पेपर लीक कराया है उनके खिलाफ कार्रवाई होनी चाहिए এদিকে যে দুটি সর্বভারতীয় পরীক্ষা ঘিরে বিতর্কের ঝড় সেই নিট এবং নেট ন্যায় যে কেন্দ্রীয় এজেন্সি সেই এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির চেয়ারম্যান প্রদীপ যোশীর রাজনৈতিক যোগ নিয়েও সরব হয়েছে বিরোধীদের একাংশ তাদের অভিযোগ প্রদীপ যোশীর সঙ্গে আরএসএস এর সম্পর্ক পুরনো তিনি ছাত্র সংগঠন এবিভিপির পদে ছিলেন সংঘের সঙ্গে সম্পর্কের সুবাদেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন इस कैप्चर को फैसिलिटेट नरेंद्र मोदी जी ने किया है और ये एक एंटी नेशनल एक्टिविटी है क्योंकि ये देश का भविष्य है और इससे हिंदुस्तान के युवाओं को स्टूडेंट्स को जबरदस्त चोट पड़ती है I am appealing to my opposition colleague not to politicize this issue. I am refraining myself to do politics also. But I will again appeal to my opposition friends, to the student friends. Let us faith on our system. Our government is 100% committed for transparency, for the betterment of our students' future, and I assure you again, no malpractices, no irregularities will be tolerated by our government. সব মিলিয়ে নিট থেকে নেট ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক চরমে এবিপি আনন্দ।